ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা, মার্কিন ঘাঁটিতে হামলার আগাম বার্তায় তেহরানকে ধন্যবাদ ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের 4 দেশের আকাশসীমা বন্ধে ঢাকা থেকে 11 ফ্লাইটের যাত্রা বিঘ্নিত, 9 ঘণ্টা পর চলাচল স্বাভাবিক। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির পক্ষে আইনজীবী নিয়োগ, অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। এবং 3 সীমান্তে 46 জনকে বিএসএফের পুশিন, লালমনিরহাটে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের পরও 7 জনের অনুপ্রবেশ। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি আতিফান জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি লঙ্ঘন না করতে দুই পক্ষকে আহ্বান জানান তিনি। প্রথমে ইরান এবং এর 12 ঘণ্টা পর ইসরায়েল যুদ্ধবিরতি শুরু করবে, তবে এ সময় ইরানে হামলা থেকে বিরত থাকবে ইসরায়েল। এরপরই পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হবে। এর আগে মার্কিন ঘাঁটিতে হামলার আগে যুক্তরাষ্ট্রকে আগাম সতর্ক করায় ইরানকে ধন্যবাদও জানান তিনি। গত 13 জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির সেনাপ্রধান সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এতে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এরপর গত 22 জুন ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে সরাসরি দেশটির সঙ্গে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সংঘাতে জড়ানোয় যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে বেশ সমালোচনার মুখে পড়েন রিপাবলিকান এই নেতা। এমনকি ইরাক যুদ্ধের মতো যুক্তরাষ্ট্র আরেকটি ভুল করল এমন কথাও উঠে। ট্রাম্পের হুঁশিয়ারির তোয়াক্কা না করে সোমবার কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেই সঙ্গে ইরান ইসরায়েলের মধ্যেও চলতে থাকে পাল্টাপাল্টি হামলা। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পরই সুর পাল্টান মার্কিন প্রেসিডেন্ট। বলেন, এখন শান্তির সময়। ইরান ও ইসরায়েলকে হামলা বন্ধ করে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান ট্রাম্প। ঘাঁটিগুলোতে হামলার আগে ইরান যুক্তরাষ্ট্রকে আগাম সতর্ক করায় কোনো হতাহত হয়নি জানিয়ে দেশটিকে ধন্যবাদও জানান তিনি। এরপরই সবাইকে চমকে দিয়ে ইরান ও ইসরায়েল পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে ঘোষণা দেন ট্রাম্প। একে 12 দিনের যুদ্ধ আখ্যা দিয়ে দুপক্ষকে অভিনন্দন জানান তিনি। ট্রাম্প জানান, 12 ঘণ্টার মধ্যে সংঘর্ষ থামাবে ইরান ও ইসরায়েল, আর 24 ঘণ্টার মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হবে। এই যুদ্ধ বহু বছর ধরে চললে গোটা মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেত বলেও জানান তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলে তারাও পাল্টা হামলা বন্ধ করবে। এছাড়া ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতির কথা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অভিযানের লক্ষ্য পূরণ হয়েছে বলেও দাবি তার। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণার প্রায় 9 ঘণ্টা বন্ধের পর ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ছেড়েছে বিভিন্ন ফ্লাইট। বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার রাত 3টার পর কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন তাদের আকাশসীমা খুলে দেয়। এরপর ঢাকা থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে সকল বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। আকাশসীমা বন্ধ থাকায় ঢাকা থেকে 11টি ফ্লাইট বিঘ্নিত হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি জানতে অনুরোধ করা হয়েছে। এর আগে সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালালে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। অনেক রাত 8:40 থেকে দোহা, কাতারের এয়ার স্পেস বন্ধ হয় এবং পরবর্তীতে কুয়েত, বাহরাইন, দুবাই, শারজাহ ও আবুধাবি তাদের এয়ার স্পেস বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে আজ ভোর রাত 3টার পর থেকে উক্ত দেশসমূহ তাদের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করেছে এবং বর্তমানে
দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটের সকল বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে। আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন এয়ারলাইন্সের 11টি ফ্লাইটের অপারেশন অদ্যাবধি বিঘ্নিত হয়েছে। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনে শুনানি শুরু হবে 1 জুলাই। এরই মধ্যে শেখ হাসিনা সহ 3 আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্র। শেখ হাসিনা ছাড়া মামলায় অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গ্রেপ্তার মামুনকে সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে। জুলাই আগস্ট আন্দোলন দমাতে ছাত্র জনতাকে হত্যায় মারণাস্ত্র ব্যবহার, উস্কানি ও প্ররোচনা সহ তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগপত্রে বলা হয় 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 1400 ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। 1 সপ্তাহ আগে ট্রাইব্যুনালের আদেশে 3 আসামিকে আত্মসমর্পণ করতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন উনি আজকে উপস্থিত আছেন। বাকি 2 জন পলাতক আছে। এই পলাতক 2 জনের জন্য পেপার পাবলিকেশন হয়েছে। তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারা হাজির হন নাই। এবং যেহেতু হাজির হন নাই, পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হবে 1 জুলাই। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। 1 জুলাই থেকে তো শেখ হাসিনা সহ 3 জনের অভিযোগ গঠনের শুনানি শুরু হবে এবং ট্রাইব্যুনাল 5টি অভিযোগ আমলে নিয়েছে। অভিযোগগুলো কি কি? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, জুলাই আগস্ট যেই মানবতা বিরোধী অপরাধ যা হয়েছে এবং তার আগে 2টি বিষয় আছে। একটি হচ্ছে হেফাজতের যেই সমাবেশে ম্যাসাকার এবং গত 15-16 বছরে যে গুম, এই সব বিষয়গুলো মিলে মোট 24টি মামলা এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা ধরা হচ্ছে এটিকে, কারণ এখানেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার 2 জন প্রধান সহযোগীকে এই মামলায় আসামি করা হয়েছে, যেমনটা আপনি খবরেও বলছিলেন। তো তাদের বিরুদ্ধে যে মূল বিচারিক প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে 1 জুলাই থেকে, অর্থাৎ তাদের বিরুদ্ধে যে অভিযোগ গঠন, সেই গঠনের শুনানি শুরু হবে 1 জুলাই। এবং যেমনটা খবরে বলছিলেন এবং প্রসিকিউটর খানিকটা বলছিলেন যে এখানে নিয়ম অনুযায়ী যে আসামি থাকবে না পলাতক, তার পক্ষেও আইনজীবী থাকতে হবে, কারণ ন্যায় বিচারের সাথে তার বিষয়গুলো তুলে ধরতে হবে, তার দিকটা। তো সেই হিসাবে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান 2 জন যেহেতু পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরে আসেননি, তাদের পক্ষে অলরেডি কিন্তু আইনজীবী নিয়োগ হয়ে গেছে। তাদের নাম এখন আমরা জানতে পারিনি, খুব শীঘ্রই হয়তো সেটি জানতে পারবো। তবে আজকে আদেশ দেওয়া হয়েছে। একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ, সেই মামলার বিচার কিন্তু শুরু হয়ে যাচ্ছে। খানিকটা অলরেডি কাজ এগিয়ে গেছে, এখন বাকিটুকু 1 জুলাই থেকে শুরু হবে। তার পরবর্তীতে অভিযোগ গঠন হবে এবং অভিযোগ গঠনের পরেই শেখ হাসিনার আইনজীবীরা, আসামির আইনজীবীরা 3 সপ্তাহের সময় পাবেন এই বিষয়ে প্রস্তুতি নিতে, এবং তারপরে মূল বিচারিক যেই শুনানিগুলো, সাক্ষ্য গ্রহণ সহ সেই বিষয়গুলো শুরু হয়ে যাবে। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্ন করেছেন যে তাদের বিরুদ্ধে আসলে অভিযোগগুলো কি। দেখেন, তাদের বিরুদ্ধে 5টি অভিযোগের ভিতরে এই মানবতা বিরোধী অপরাধের যা ঘটনা ঘটেছে 5 আগস্ট থেকে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সব বিষয়গুলো এসছে। অভিযোগ হচ্ছে ছাত্র জনতার আন্দোলন দমনের জন্য শেখ হাসিনা, তিনি প্রধানত সুপ্রিমো হিসেবে তিনি নির্দেশ দিয়েছেন যে তাদেরকে হত্যা করা বা তাদেরকে দমন করার জন্য যা করা দরকার সেই জন্য তিনি উস্কানি দিয়েছেন, প্ররোচনা দিয়েছেন তার নিয়ন্ত্রিত বাহিনী, তার দলের নেতাকর্মীদের। দ্বিতীয় অভিযোগটা হচ্ছে যে তিনি তাদের হত্যার জন্য, অর্থাৎ এই ছাত্র জনতাকে হত্যার জন্য মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন পুলিশ সদস্যদেরকে। এটি হচ্ছে আরেকটি অভিযোগ, এবং এই অভিযোগগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করেই সেই অভিযোগগুলো দিয়েছে ট্রাইব্যুনালকে, এবং ট্রাইব্যুনাল সেই অভিযোগটা আমলও নিয়েছে। সুতরাং এগুলো কারোর ব্যক্তিগত বিষয় নয়, তদন্তের মাধ্যমে এগুলো এসছে। তৃতীয় অভিযোগটি হচ্ছে, আপনি জানেন যে রংপুরে আবু সাইদ হত্যার ঘটনা, সেই বিষয়কেও কিন্তু শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে, এবং এই আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশের আইজিপি তাদেরকে। এটি হচ্ছে তৃতীয়। এবং চতুর্থ অভিযোগ হচ্ছে রাজধানীর চাংখারপুলে 5 আগস্টে শেখ হাসিনা সরকার বিতরণের, অর্থাৎ শেখ হাসিনা ভারতে পলায়নের ঠিক আগ মুহূর্তেও কিন্তু সেখানে শহীদ আনাজ সহ 5 জনকে হত্যা করা হয়েছিল, সেই অভিযোগটিও কিন্তু তাদের বিরুদ্ধে আনা হয়েছে। আর পঞ্চম অভিযোগটি হলো, আপনি জানেন যে আজকে তারই আরেকটি মামলা ছিল যে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো হয়েছিল, এবং সেখানে হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে। 1 জনের হাত পা যখন পেট্রোল দিয়ে তাদেরকে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছিল, সেখানে 1 জন জীবিত ছিল, তেমনটি কিন্তু চিফ প্রসিকিউটর দাবি করেছেন যে তার
হাত পা তখন নড়ছিল। এই যে 5টি অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছে এবং এই অভিযোগগুলো এক এক করে এর বিরুদ্ধে পক্ষে বিপক্ষে শুনানি হবে এবং সেখানে আদালত কোন বিষয়গুলো আমলে নেন শেষ পর্যন্ত, মানে কোন বিষয়গুলোতে এগুলো প্রমাণিত হয় তার ভিত্তিতেই কিন্তু সর্বশেষ সাজা ঘোষণা হবে। এবং এই মামলায় যদি প্রমাণিত হয় যে আসামিরা আসলেই দোষী, তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এবং সেই মৃত্যুদণ্ড থেকে যদি কমিয়েও আদালত দিতে পারেন, ট্রাইব্যুনালের সেই সুযোগ আছে, সেক্ষেত্রে ট্রাইব্যুনালকে বলতে হবে কেন মৃত্যুদণ্ড থেকে কমিয়ে অন্য সাজা দেওয়া হলো, সেগুলো বয়স বিবেচনা বা অন্য যে কোনো বিষয়গুলো যদি হয়ে থাকে ট্রাইব্যুনাল সেটি উল্লেখ করবেন, যেমনটা আমরা এর আগে জামাত এবং বিএনপি নেতাদের বিচারের সময়ও আমরা এই ট্রাইব্যুনাল থেকে দেখেছি। আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। ছাত্র জনতার আন্দোলন চলাকালীন আশুলিয়ায় হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির পরবর্তী তারিখ 2 জুলাই নির্ধারণ করেছে আদালত। এই মামলার তদন্ত প্রতিবেদন 19 জুন ট্রাইব্যুনালে জমা হয়। সকালে এই মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। মরদেহ পোড়ানোর নৃশংস ঘটনার বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আগে জানিয়েছিলেন 5 আগস্ট গুলি করে হত্যার পর আশুলিয়া থানার পাশে মরদেহগুলোকে পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব মরদেহে আগুন দেয়া হচ্ছিল তখনও একজন জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। এদিকে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। IMF এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির $130 কোটি অনুমোদন বৃহস্পতিবার পাচ্ছে বাংলাদেশ। ইউনিয়ন ভূমি অফিসে ঘুষসহ দুর্নীতির নানা অভিযোগ, নানা অজুহাতে কয়েক ধাপে বাড়তি টাকা আদায়। অপরাধী যত বড়ই হোক, মব জাস্টিস সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গত 3টি নির্বাচন ছিল শেখ হাসিনার একক নাটকীয় নির্বাচন। এ সময়কার সকল নির্বাচন কমিশনারই ফ্যাসিবাদের অংশ। তবে তারা যত বড় অপরাধীই হোক, বিচার হবে আইনের মাধ্যমেই, মব জাস্টিসের মাধ্যমে নয়। বিএনপি নেতা বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং মব জাস্টিসের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা। এছাড়া দেশের করোনা পরিস্থিতি নিয়ে রিজভী অভিযোগ করে বলেন, দেশে আবারও করোনার ভয়াবহতা বাড়ছে, কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। একইভাবে ডেঙ্গু পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে। তিনি দ্রুত স্বাস্থ্য খাতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এদের বিচার হতে হবে, তবে এই বিচার হতে হবে আইনসঙ্গতভাবে। বিচারের যিনি আসামি সেও নিরাপত্তার সাথে আপনার বিচারালয়ে আদালতে হাজির হবে। বাংলাদেশের 3 সীমান্ত দিয়ে আরও 46 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের আটকের পর পরিচয় নিশ্চিতে কাজ করছে বিজিবি। বিজিবি জানায়, ভোরে সিলেটের জৈন্তাপুরের মিনাটিলা সীমান্ত দিয়ে 19 জনকে পুশ ইনের পর আটক করে বিজিবি। অন্যদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে 20 জনকে পুশ ইন করে বিএসএফ। আটকের পর তারা বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় নিশ্চিতের পর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। এদিকে ভোরে লালমনিরহাটের পাটগ্রামের হুসনাবাদ সীমান্ত এলাকায় 5 নারী শিশুসহ 7 জনকে পুশ ইন করে বিএসএফ। বিচ্ছিন্নভাবে বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশ অংশে প্রবেশের পর স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, যে 7 জনকে বিজিবি আটক করেছে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পেরেছে কিনা? দেখুন, আজ ভোরে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ কর্তৃক ঠেলে দেওয়া যে 7 জনকে কিন্তু স্থানীয়রা প্রথমে তাদেরকে
আটক করে, অর্থাৎ তাদেরকে যখন তাদের ভাষার সাথে মিল পাচ্ছিল না, স্থানীয়রা হিন্দি ভাষা বলছিলেন, তখন কিন্তু তাদেরকে আটক করে স্থানীয়রা আটক করে বিজিবিকে খবর দেওয়া হলে নবীনগর ক্যাম্পের, পাটগ্রামের নবীনগর যে বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তারা কিন্তু এসে তাদেরকে আটক করে। তাদের মধ্যে একটু জানিয়ে রাখি 2 জন পুরুষ, 2 জন নারী এবং 3 জন শিশু রয়েছেন। পরবর্তীতে তাদেরকে বিজিবি পরিচয় নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করার পরে প্রাথমিকভাবে জানা যায় তারা খুলনার দৌলতপুর উপজেলার খালিশপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে। তারা গত 30 বছর আগে ভারতের অভ্যন্তরে তারা প্রবেশ করেছিল জীবিকা নির্বাহের উদ্দেশ্যে। সেখানে জীবিকা নির্বাহ শেষে তারা কিন্তু সেখানে স্থায়ী হয়ে গেছিলেন, অর্থাৎ সেখানকার নাগরিক দাবি করেছেন তারা। আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি যে তারা নিজেদেরকে ভারতের নাগরিক দাবি করেছেন, তবে তাদেরকে কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাদেরকে দিল্লি থেকে আটক করে তাদেরকে কিন্তু লালমনিরহাটের যে পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্ত, হোসনাবাদ সীমান্ত দিয়ে কিন্তু তাদেরকে আজকে ভোরে পুশিন করার পর বিজিবি আটক করার পর বর্তমানে যে পরিস্থিতি, শেষ খবর পাওয়া পর্যন্ত তারা এখন পর্যন্ত বিজিবি এবং পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের খালিশপুরের যে এলাকা আছে সেখানকার জনপ্রতিনিধিদের সাথে এখান থেকে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের যদি পরিচয় নিশ্চিত হওয়া যায় সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারের জিম্মায় কিন্তু ছেড়ে দেওয়া হবে। তো এই বিষয়টি জানিয়ে রাখি, এই বিষয়ে ঘটনার পর থেকে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে লালমনিরহাট সীমান্তে বিভিন্ন সময়ে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে পুশিন করা হচ্ছে। এজন্য বিজিবির পক্ষ থেকে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি যে স্থানীয় জনগণ যারা আছেন তারাও কিন্তু বিজিবির সাথে থেকে একাত্মতা পোষণ করে তারাও কিন্তু ভারত থেকে কোনোভাবেই যেন পুশিন করা না হয় সে বিষয়ে সতর্ক থাকেন এবং নজরদারি ধারণ করেন। আজকে আমরা খবর পেয়েছি এখন পর্যন্ত বিজিবির নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা আছে সীমান্তগুলোতে, তবে তারা বর্তমানে একটি বিদ্যালয়ে অবস্থান করছেন। যে পুশিন করা 7 জন তারা অবস্থান করছেন, তারা পরিবারের খবর দেয়া হলে, পরিবারের পক্ষ থেকে পরিচয় নিশ্চিত করা হলে প্রশাসনের পক্ষ থেকে তাদের কাছে হস্তান্তর করা হবে এমনটি জানিয়েছেন কিন্তু প্রশাসন। তো এই ছিল লালমনিরহাটের সর্বশেষ। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে গুরুত্বপূর্ণ সব পদ ভারতীয়রা দখল রাখায় চরম বৈষম্যের অভিযোগ বাংলাদেশি প্রকৌশলীদের। পলিসি অনুযায়ী ক্রমান্বয়ে ভারতীয়দের সংখ্যা কমার কথা, কিন্তু তা না মেনে প্রতি মাসে 15 থেকে 18 লাখ টাকার মতো বেতন ভাতা পাচ্ছেন তারা, অথচ বাংলাদেশিরা সর্বসাকুল্যে পান 1 লাখ টাকার মতো। এ নিয়ে এক রিটে শুনানি করে রুল জারি করেছেন বিচারপতি আকরাম হোসেন ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ। বাংলাদেশ ভারত যৌথ অর্থায়নে বাগেরহাটের রামপালে নির্মিত 1320 মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। 2023 সালে চালু হওয়া এই বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের বিপরীতে ব্যাপক আর্থিক ও পদ বৈষম্য নিয়ে অভিযোগ বাংলাদেশি চাকরিজীবীদের। এতদিন এ নিয়ে কথা বলতে না পারলেও সম্প্রতি দেশীয় চাকরিজীবীরা ইমেইল করে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে এসব জানালে জনস্বার্থে রিট করেন তিনি। রিটের শুনানি শেষে ওই আইনজীবী জানান, বিদ্যুৎ কেন্দ্রটির ভারতীয় 51 জন কর্মকর্তা প্রতি মাসে গড়ে বেতন ও বিভিন্ন ভাতা বাবদ 15 থেকে 18 লাখ টাকা করে পান, অথচ বাংলাদেশি প্রকৌশলীরা সর্বসাকুল্যে সর্বোচ্চ 1 লাখ টাকার মতো পেয়ে থাকেন। এছাড়া ভারতীয়দের বেতন ভাতার একটা বড় অংশ মার্কিন ডলারে পরিশোধ করায় প্রতি বছর $2 মিলিয়ন বেশি ব্যয় হচ্ছে, যা রিজার্ভের উপর চাপ বাড়াচ্ছে। একই কোম্পানিতে একজন ইন্ডিয়ান এমপ্লয়ি পাচ্ছেন 23 থেকে 25 লাখ, একজন বাংলাদেশ এমপ্লয়ি পাচ্ছেন 1 লাখের নিচে। তো এই যে ডিসক্রিমিনেশনটা, এটা হিউজভাবে তাদেরকে অ্যাফেক্ট করছে, যেটার কোনো কারণ নেই বলে তারা মনে করছেন। এছাড়াও তারা অ্যালিগেশন করেছেন যে বাংলাদেশের এমপ্লয়ি যে রিক্রুটমেন্ট হচ্ছে, এখানে তারা রিলিজিয়াস ডিসক্রিমিনেশনের অ্যালিগেশন করেছেন। রিটে অভিযোগ করা হয়, কোম্পানির নীতিমালা অনুযায়ী ভারতীয় কর্মকর্তার সংখ্যা ক্রমান্বয়ে কমে 10 জনের মতো থাকার কথা থাকলেও এখনও ঊর্ধ্বতন সকল পদ দখল করে আছে ভারতীয় 51 কর্মকর্তা। আমাদের যেই এমপ্লয়িরা তারা কোনো অংশে শিক্ষাগত যোগ্যতায় কোনো অংশেই কম না তাদের থেকে, কারণ তারা বুয়েটের স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সব ভালো ভালো ইউনিভার্সিটিগুলো থেকে ভালো মেধাবী স্টুডেন্টরাই সেখানে এমপ্লয়ি হিসাবে আছে। তারা কখনো মুখ খুলে নেয় চাকরির বয়স। বিদ্যুৎ মন্ত্রণালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিডা সহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানকে আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি থেকে 2 কিস্তিতে আরও 130 কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ। 26 জুন বৃহস্পতিবার বাংলাদেশের হিসেবে এ অর্থ জমা হবে। ওয়াশিংটনে IMF এর প্রধান কার্যালয়ে বাংলাদেশ সময়ে রাতে সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠকে ঋণের অর্থ ছাড়ের বিষয়টি অনুমোদন হয়। 2023 সালের 31 জানুয়ারি বাংলাদেশের জন্য 3.5 বছর মেয়াদী 470 কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে IMF। সে বছরের 2 ফেব্রুয়ারি প্রথম কিস্তির 47 কোটি 63 লাখ ডলার পায় বাংলাদেশ। পরে মোট 3 কিস্তিতে 231 কোটি ডলার দেয় IMF। এবার আরও 130 কোটি ডলার ঋণের প্রস্তাব অনুমোদিত হওয়ায় বাকি থাকবে 129 কোটি ডলার, যা পাওয়া যাবে আরও 2 কিস্তিতে। এদিকে ঋণের অর্থ পেলে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে মত সংশ্লিষ্টদের। দুর্নীতি ও অনিয়মকে সহযোগিতা করলে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। মঙ্গলবার রাজধানীতে ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন গভর্নর। কোনোভাবেই টাকার অবমূল্যায়ন হতে দেয়া হবে না বলেও জানান তিনি। দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না, আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশের ব্যাংকিং খাতের ইন্টারব্যাংক মার্কেটে, আমাদের বাজারে, নট আউটসাইড মার্কেট। এই চ্যালেঞ্জটা আমি কিন্তু কয়েক মাস আগেও দিয়েছি আপনাদের মাধ্যমে, এখনও বলছি। এখন আর অবশ্য তাদের সুযোগ কমে গেছে, হয়তো আর পারবে না, কিন্তু আমরা যদি আবার বিশৃঙ্খলা সৃষ্টি করি সুযোগ দেবে। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। সকাল 9টা থেকে সব কর, শুল্ক এবং ভ্যাট অফিসে কর্মসূচি চলছে। NBR সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কলম বিরতি ও অবস্থান কর্মসূচিতে যোগ দেন কর্মকর্তারা। আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি কার্যক্রম ছাড়া সব ধরনের কাজ বন্ধ রেখেছেন তারা। সংস্কার ঐক্য পরিষদ জানায়, প্রতিহিংসামূলক সব বদলি আদেশ বাতিল না করা হলে 25 ও 26 জুন কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কলম বিরতি অবস্থান কর্মসূচি চলবে। এর মধ্যে দাবি মানা না হলে 28 জুন থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত সব বিভাগে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন NBR কর্মীরা। আন্দোলনের যারা নানা সময়ে নানাভাবে বাধা প্রদান করেছে, নানা ধরনের বিপত্তি তৈরি করেছে, এই ধরনের লোকদেরকে অন্তর্ভুক্ত করে এই কমিটি করা হয়েছে। সুতরাং এই কমিটি আসলে বাতিল করতে হবে। বাতিল করার পরে আমরা এর পরবর্তীতে কি করব সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করব সবাই মিলে। ইউনিয়ন ভূমি অফিস নিয়ে অভিযোগের শেষ নেই সেবাগ্রহীতাদের। টাকা ছাড়া এসব অফিসে কাজ হয় না সহজে। নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা গুনতে হয় সেবাগ্রহীতাদের। বাড়তি টাকা না দিলে ঘুরতে হয় দিনের পর দিন। প্রান্তিক পর্যায়ে ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে নাটোরে আছে 45টি ইউনিয়ন ভূমি অফিস, কিন্তু সেবাগ্রহীতাদের বিস্তার অভিযোগ এসব অফিস নিয়ে। কিন্তু আমরা যখন এই কাগজ নিয়ে যাচ্ছি বলছে তোমাদের বিগত সময়ের খাজনা পরিশোধ নাই। যদি বিগত সময়ের খাজনা আমরা পরিশোধ না করে থাকি, তা আমাদের হাল খাজনা কিভাবে পরিশোধ হয়? কাজের জন্য যদি যাই, টাকা ছাড়া ভূমি অফিসের কেউ কথা বলে না। অনলাইনে আবেদনের পর DCR এর জন্য 1100 টাকা দিলে জমি খারিজ হয়ে যাওয়ার কথা, কিন্তু লক্ষ্মীপুরের এই ইউনিয়ন ভূমি অফিসে দালাল সহ ধাপে ধাপে টেবিল পর্যন্ত প্রতি খারিজে 5000 থেকে শুরু করে আরো বড় অঙ্কের টাকা খরচ করতে হয় সেবাগ্রহীতাদের। যদিও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ভূমি কর্মকর্তা। সাধারণ পাবলিক যেটা বুঝে খাজনা হিসাবে বুঝে আর কি, তা আমরা খাজনাই বলি আর কি। এই জন্য তো পাবলিক তো ওই যে অনলাইনে দিচ্ছে, এবং আমাদের তো এখন খাজনার এখন সিস্টেম নাই, নামজারিটাও অনলাইনে হচ্ছে আর কি। টাঙ্গাইলে সার্ভার জটিলতার অজুহাতে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ ভূমি অফিসের কর্মীদের বিরুদ্ধে। অনলাইনে আবেদন করার পরেও ঘোরানো হয় দিনের পর দিন। গরিব মানুষ, আমরা তো এত টাকা দিলে তো কাম হবে না। নামপত্তনের সরকারি ফি 1150 টাকা। অথচ যশোরের পাঁচবাড়িয়া ভূমি অফিসের নায়েব শাহাদাত হোসেনের বিরুদ্ধে অভিযোগ 8000 টাকা নেয়ার। তবে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি তিনি। একটা কাগজ তুলতে সরকারি খরচ লাগে 500-700, সেই টাকা নেয় 3000-4000, যেমন নামপত্র 1100-1200 টাকা লাগতো, সেই জায়গায় 3000 টাকারও বেশি লাগতেছে। তারপরে ঘুরতে আমরা সে হয়রান হয়ে যাচ্ছি। সেবাগ্রহীতারা বলছেন, নামপত্তন, খাজনা প্রদান সহ সব কাজেই ভূমি অফিসের কর্মীদের কাছে হয়রানির শিকার তারা। অনেকটা প্রকাশ্যেই এসব অনিয়ম হলেও নেই প্রতিকার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, ত্রাণের জন্য অপেক্ষারত 20 জন সহ 43 জন নিহত। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট কাল সুস্থ হয়ে ফিরছেন অলরাউন্ডার মিরাজ।
দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ স্থানীয়ভাবে হোস্টকৃত টিয়ার-4 ক্লাউড প্ল্যাটফর্ম চালু করল এক্সেন্টেক পিএলসি। সকালে রবির তেজগাঁও কার্যালয়ে প্ল্যাটফর্মটি চালু করার ঘোষণা দেয় রবি আজিয়াটা পিএলসির সহযোগী প্রতিষ্ঠানটি। প্রেস লঞ্চে আয়োজকরা জানান, সম্পূর্ণ দেশীয়ভাবে পরিচালিত এক্সেন্টেক ক্লাউড বৈশ্বিক মানের নির্ভরযোগ্যতা, নিরাপত্তা ও সম্প্রসারণের মানদণ্ড অনুসারে কাজ করছে। এতে তথ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়েছে বলে দাবি তাদের। দেশের ডিজিটাল অর্থনীতির জন্য একে বড় অগ্রগতি এবং স্থানীয় প্রযুক্তির মাইলফলক হিসেবে অভিহিত করেন আয়োজকরা। এক্সেন্টেক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আদিল হোসাইন নোবেল বলেন, অনেক বছর ধরে বাংলাদেশের এন্টারপ্রাইজগুলো বিদেশি হোস্টকৃত প্ল্যাটফর্মের উপর নির্ভর করায় ডাটার সার্বভৌমত্ব, গতি, নিয়মকানুন এবং খরচ নিয়ে উদ্বেগ থাকত। ক্লাউড সার্ভিস ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোকে হেল্প করবে অন প্রেম সাপোর্ট দেওয়ার জন্য। সো সেখান থেকে আসলে যাত্রা চিন্তা করা আজকে এক্সেন্টেক ক্লাউডের লঞ্চ হচ্ছে। সো এই দুইটা জিনিস আমাদের ফোকাস এরিয়াতে ছিল। কোনো ইন্টারন্যাশনাল কোম্পানি যখন ইভেন ব্যাংকিং সেক্টর হোক, অন্য সেক্টর হোক, দেশে বসে কাজ করবে, বাংলাদেশে বসে, তার ডেটা কিন্তু বাংলাদেশের মধ্যেই রাখতে হবে। সো আজকে এক্সেন্টেক ক্লাউড সেটা এনশিওর করছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে, প্রত্যেকটা কোম্পানি। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।